স্পেনে গিয়ে 2 বছর থাকলে স্পেন সরকার আপনাকে রেসিডেন্স দিয়ে যাচ্ছে, শুধুমাত্র এই একটা কথার উপর ভিত্তি করে যারা এরই মধ্যে লাগেজ টাগেজ গোছায় স্পেনে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছেন তাদেরকে বলি, একটা তথ্য আমি যখন দিই অবশ্যই আপনাকে ফার্দার রিসার্চ করতে হবে। স্পেনে আপনি ঠিক আছে গেলেন, কিন্তু বাকি ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আমি কিন্তু এরই মধ্যে যে 2 বছরে আপনার কি কি করতে হবে সেটা যেমন বলেছি, চ্যালেঞ্জগুলোও বলেছি, কিভাবে আপনি ভিসা প্রসেস নিজে নিজে করবেন সেটাও আমি কন্টেন্ট দিয়েছি। কিন্তু তারপরও আপনারা মনে করছেন যে না খুব ইজি। ভাই, ভালো কোনো কিছু একদম সহজে আসে না, আপনাকে চ্যালেঞ্জগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, সেটা নিয়ে রিসার্চ করতে হবে। ধরেন আপনি স্পেনে গেলে এই যে না বুঝেই আপনারা এই যে হুজুগে বাঙালির মতো কাজ করেন, এটা আমার পছন্দ না। আপনার স্পেনে গিয়ে আপনি এই যে 2 বছরে যে প্রসেসগুলো করতে হবে সেগুলোও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। একটা বাসা ভাড়া পাওয়া স্পেনে, কারণ এই সুযোগ যখন দিচ্ছে সবাই দেশটিতে যাচ্ছে, একটা বাসা ভাড়া কন্ট্রাক্ট সহ পাওয়া কঠিন, অবশ্যই কঠিন, সেটা মাথায় রাখতে হবে। তারপর আপনার স্প্যানিশ ভাষা, হ্যাঁ ঠিক আছে বেসিক লেভেলের ভাষা জানতে হবে, তারপরেও তো জানতে হবে। এরপর কেউ বলছেন যে রাস্তায় মানুষ ঘুমায়, এখানে যে একটা জব পাওয়া খুব কঠিন। হ্যাঁ অবশ্যই কঠিন, আপনাকে বেসিক ভাষা না জানলে আপনাকে কেউই জব দিবে না। সেক্ষেত্রে আপনার জব কন্ট্রাক্ট কিনতে হবে, ফেক কন্ট্রাক্ট কিনতে হবে, সেটার জন্য আপনার হাজার হাজার ইউরো খরচ করতে হবে। তো আবার ধরেন এমনও হতে পারে যে আপনার স্কিল আছে, আপনার বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল আছে এবং কাজের স্কিল আছে, আপনি একটা জব পেয়ে যাচ্ছেন, তাদের জন্য সহজ। সুতরাং এটা ডিপেন্ড করে টোটালি আপনার যোগ্যতার উপর, আপনার প্রোফাইলের উপর, আপনার কি স্কিলস আছে সেটার উপরে। একটা মাত্র গেলেই কার্ড পাওয়া যাচ্ছে, এইটা ভেবে যারা দৌড় মারবেন তারা ভুল করবেন। আপনার প্রোফাইল বিবেচনা করে আপনার কি ক্যাপাবিলিটি আছে, এই চ্যালেঞ্জগুলো আপনি নিতে পারবেন কি না, আপনি ওখানে গিয়ে একটা বাসা ভাড়া করতে পারবেন কি না, আপনার সেই ক্যাপাবিলিটি আছে কি না, আপনার ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন কি না, আপনার কাজ করার যোগ্যতা আছে কি না, এই ব্যাপারগুলো তো ভাই না থাকলে এগুলো আপনি আমার মুখের কথায় যে কার্ড পাবেন না। এই চ্যালেঞ্জগুলোও আপনাকে নিতে হবে, কোনো কিছুই সহজে আসে না। যাদের বয়স 45-47 হয়ে গেছে তারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আমরা কি এখন জার্মান ভাষা শিখে জার্মানির ডিপ্লোমা কোর্সে আসতে পারবো কিনা, বা আমাদের কি এখন জার্মান ভাষার কোর্স শিখে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসায় আসা সম্ভব কিনা। তাদের জন্য বলবো আপনারা এখন সময় নষ্ট করে বা ইফোর্ট দিয়ে এই 45-50 হয়ে গেছে এই বয়সে এসে আপনারা এই রিস্ক আর নিবেন না। কারণ হচ্ছে আমি কোর্স অফার করি মানে এই না যে আপনারা আপনাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা আপনাদের যেখান থেকে সম্ভব না বা যেগুলো করে আপনাদের সময় টাকা নষ্ট হবে সেই ধরনের অপশনগুলোতেও বলবো হ্যাঁ পসিবল, যাতে করে আমি কোর্সে ভর্তি করাতে পারি, আমি এটা কখনোই করব না। প্রত্যেকটা দেশে আসার ক্ষেত্রে ইয়াং জেনারেশনকে বা কর্মক্ষম মানুষকেই সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো আপনাদের যাদের 40+ হয়ে গেছে তাদেরকে বলবো আপনারা এই বয়সে এসে ডিপ্লোমা কোর্সে আসার চিন্তা একদমই করবেন না। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার ক্ষেত্রেও সাধারণত যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মানে হচ্ছে আপনার এই যে এইচএসসি পাস করেই আপনি সেখান থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে তাদের কিন্তু এই ধরনের ভিসা পাওয়ার প্রবাবিলিটি থাকে। মানে এই যে আউসবিল্ডিং বলেন, ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা বলেন, তাদের জন্য এগুলো বেস্ট। সবার জন্য সব ভিসা না, আপনারা একটু বুঝে শুনে একটু যাচাই বাছাই করে আমার ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আপনাদেরকে উত্তর কিন্তু দিয়ে দিই। হ্যাঁ, আপনার পয়সা খরচ করে আমার সাথে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব তথ্য জানতে হবে এমন কোনো বিষয় নাই। আপনারা যে কোনো কিছু আগে নিজেদের যা যা কোয়ারিজ আছে আমার কমেন্ট বক্সে করবেন, কমেন্টেই আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব। যে আপনাদের এই যে প্রস্তুতি নেওয়ার আগে বা এই ইনফরমেশন শোনার আগে সাথে সাথেই যে কোনো জায়গায় ভর্তি হয়ে গেলেন বা ঝাঁপিয়ে পড়লেন, এই কাজটা করবেন না। পসিবিলিটিসগুলো একটু বুঝে নিয়ে তারপরেই আপনারা ভর্তি হন বা সেইগুলোর জন্য আপনারা ট্রাই করেন। হাউস বিল্ডিংয়ের জন্য আপনারা কারা কারা ট্রাই করতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। এটা যদি আপনি বিদেশি হতেন, বিদেশিদের ক্ষেত্রে কিন্তু 40-45 এটা কোনো ব্যাপার না। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক রেস্ট্রিকশন, অনেক কিছু মেনটেন করতে হয় এবং আমাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে ওরা অনেক কিছু যাচাই বাছাই করে তবেই কিন্তু ভিসা দেয়। তো এই জায়গা থেকে আপনাদের অবশ্যই বয়সের কথাও মাথায় রাখতে হবে, নিজেদের ব্যাকগ্রাউন্ডের কথাও মাথায় রাখতে হবে এবং আপনি বাংলাদেশি এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সাহেব উনি একটা টক শোতে গিয়ে উনি প্রকাশ্যে বলছেন পাকিস্তান ভালো। 1971-এর প্রসঙ্গ টানার কারণে তিনি তেলে বেগুনে চলে গেলেন। কেন? 1971 সালে তো বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে বারে বারে বাংলাদেশকে রক্ষার জন্য বহু আন্দোলন হয়েছে, আরো আন্দোলন প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ করবে। কিন্তু 1971 সাল এবং মহান মুক্তিযুদ্ধকে কেউ খাটো করে দেখবে আর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
বাংলাদেশের সৈনিকেরা, সেটা আমরা চেয়ে চেয়ে দেখবো, সেটা কোনোদিনও হবে না। আজকে আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরেকটি তথ্য দিতে চাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম আমি বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের এই তার জন্মস্থলে এই ওনার যে স্মৃতি সংরক্ষণ করা হয়েছে, এটি পরিদর্শনের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম ইনশাআল্লাহ। আর পরবর্তীতে সকল যারা বীর শ্রেষ্ঠ এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের বিভিন্ন সমাধিস্থলেও যাব, সেখানকার মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের সঙ্গে শুনে দেখব। আমি যে কথাটি বলছিলাম যে আজকে যারা ৭১কে মুছে ফেলতে চাচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত ১৭ বছর একটি দল যারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে বাংলাদেশকে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আজকে আরেকটি দল একইভাবে ২৪-এ জনগণের রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের জনগণ বোকা নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি, সকল সিদ্ধান্ত আমরা জনগণের হাতে ছেড়ে দিতে চাই। জনগণ যাদেরকে যখন যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো অসুবিধা নাই, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। যারা বিরোধী দলে যাবে তারা বিরোধী দলে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের ৭১কে যদি কেউ মুছে ফেলে, ৭১কে বাদ দিয়ে যদি কেউ বলতে চায় যে পাকিস্তান ভালো ছিল, আমরা অনেক ধৈর্য সহকারে এদের আস্ফালন শুনে চলেছি। আমি একজন ঢাকার ছেলে, ঢাকার আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। আমরা ভেসে আসি নাই, দীর্ঘদিন যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে আজকে আমাদের এই অবস্থানে আমরা এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। ওনার সম্মান রক্ষার্থে উনিও একজন শুধু মুক্তিযোদ্ধার সন্তান নয়, স্বাধীনতার ঘোষণের সন্তান। আমরা গর্ববোধ করি, মুক্তিযুদ্ধকে আমরা আসলে ওন করি। এর বিপক্ষে যদি কোনো দল বা কোনো ব্যক্তি বা যেই হোক যদি তাদেরকে অসম্মান করার চেষ্টা করে, মুক্তিযোদ্ধাদের অসম্মান চেষ্টা করে, তাহলে প্রয়োজন হলে আরেকবার গণঅভ্যুত্থান হবে। ৭১-এর রাজাকারদের বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করে তাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়া হবে, কিন্তু মুক্তিযুদ্ধকে অসম্মান আমরা করতে দেব না, বাংলাদেশকে আমরা অসম্মান করতে দেব না। এটা আপনাদের কাছে আমি ওয়াদা প্রতিজ্ঞা করে যাচ্ছি। কোন প্রতিমন্ত্রী হিসাবে না, আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসাবে, সর্বোপরি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা অবশ্যই আমাদের এই প্রতিজ্ঞা, আমাদের এই ওয়াদা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দোয়া করবেন। আরেক সর্বোপরি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের অন্য একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে বীর মুক্তিযোদ্ধারা অপেক্ষা করছেন। আমি প্রয়োজনে আপনাদেরকে সাথে স্বল্প পরিসরে আবার বৈঠক করে মুক্তিযোদ্ধাদের যে বীর নিবাসের একটা সমস্যার কথা বলা হয়েছে, এই বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে বিগত দিনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তারা অনেক অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।